আমরা অন্য এক ভিডিওতে কথা বলেছিলাম যে কিভাবে আপনারা 15G বা 15H জমা করবেন, কিভাবে ফিল আপ করবেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 15G বা 15H জমা করার ক্ষেত্রে কি ভুল আপনারা করবেন না। আপনারা অনেকেই আমাদের ভিডিওর কমেন্টে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, সেই সব প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করব এই ভিডিওটি দেখার পর 15G বা 15H নিয়ে আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং তারপর আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার হয়তো বা পড়বে না। চলুন এক এক করে সেই প্রশ্নগুলো জেনে নিই এবং সেই সব প্রশ্নের উত্তরও জেনে নিই। সবার প্রথম প্রশ্ন করেছিল যে আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট বা একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ধরুন আমাদের স্টেট ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, পিএনবিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, বিওবিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তো সেই কারণে আমাদের কি প্রতিটি ব্যাংকে গিয়ে 15G বা 15H ফিল আপ করতে হবে? হ্যাঁ, প্রতিটি ব্যাংকে গিয়ে আপনাদের 15G বা 15H জমা করতে হবে। যদি আপনাদের একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে প্রতিটি ব্যাংকে গিয়ে আপনাদের 15H বা 15G জমা করতে হবে। আপনাদের অ্যাকাউন্ট যদি পোস্ট অফিসেও থাকে বা আদার্স যে কোনো ব্যাংকে থাক না কেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু 15H বা 15G ফিল আপ করে জমা করতে হবে। কারণ এই প্রশ্নটা অনেকের মধ্যে আসে যে পোস্ট অফিসেও কি আমাদের জমা করতে হবে, বা আমরা 2-3টা ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে রেখেছি, কোথাও হয়তো এফডি করিয়েছি, কোথাও হয়তো কিছুই করেনি, আবার হয়তো অন্য একটা ব্যাংকে এমআইএস করিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতিটি ব্যাংক, আপনারা যেই ব্যাংকের অ্যাকাউন্টে বা যেই ব্যাংকে গিয়ে যে কোনো স্কিমে নিবেশ করে থাকুন না কেন, প্রতিটি ব্যাংকে বা পোস্ট অফিসে আপনাদের 15G বা 15H জমা করতে হবে। ভিডিওর কমেন্টে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হলো যে আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আমরা সেই ব্যাংক অ্যাকাউন্টে 3 থেকে 4টি এফডি করিয়ে রেখেছি, তাহলে আমাদের প্রতিটি এফডির জন্য কি 15G বা 15H জমা করতে হবে? তা কিন্তু নয়, আপনাদের প্রতিটি এফডির জন্য 15G বা 15H জমা করতে হবে না। যদি আপনাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনারা একের অধিক এফডি করিয়ে থাকেন, তাহলে আপনাদের শুধুমাত্র একবার 15G বা 15H জমা করলেই হবে, একের অধিক 15G বা 15H জমা করতে হবে না। এবার এখানে একটা প্রশ্ন আসে যে আপনারা কিন্তু শুধুমাত্র এফডির কথা বলছি বলেই এফডি নয়, এমআইএস যদি করা থাকে সেই ব্যাংকেও, সেই ক্ষেত্রেও আলাদা করে 15G বা 15H দরকার নেই জমা করার। একবার জমা করলে প্রতিটি স্কিমের জন্যই কিন্তু হয়ে যাবে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্ন, যেটা প্রচুর করা হয়েছে, সেটা হলো আমার অ্যাকাউন্ট পোস্ট অফিসে রয়েছে, আমাদেরও কি 15G বা 15H জমা করতে হবে? হ্যাঁ, আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আপনাদের অ্যাকাউন্ট যে কোনো ব্যাংক, সেটা প্রাইভেট হোক, সরকারি হোক, যে কোনো জায়গায় হোক না কেন, বা পোস্ট অফিস, সব জায়গাতে আপনাদের 15G বা 15H জমা করতেই হবে। 15G বা 15H জমা করার আগে আপনাদেরকে জানতে হবে আপনারা এলিজিবল কিনা 15G বা 15H জমা করার জন্য। যদি এলিজিবল হন তাহলে আপনাদের প্রতিটি জায়গাতেই, সেটা যে কোনো ব্যাংক হোক বা পোস্ট অফিস, 15G বা 15H জমা করতে হবে। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসবে যে আপনারা কিভাবে জানবেন যে আপনারা এলিজিবল কিনা। যদি আপনাদের জানতে হয় তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, আমরা দ্বিতীয় ভিডিও সেই সম্পর্কে নিয়ে আসব, যেখানে আপনারা নিজেরা কিভাবে বুঝবেন যে আপনারা 15G বা 15H এর জন্য এলিজিবল কিনা। 4 নম্বর প্রশ্নটি হলো, ধরুন যেই সময় আপনার 15G বা 15H জমা করতে হবে সেই সময় কোনো কারণবশত আপনি ভুলে গেছেন এবং আপনি 15G বা 15H জমা করেননি, তাহলে এখন আপনার সাথে কি হবে, মানে আপনার অ্যাকাউন্টের সাথে কি হবে? এছাড়াও আপনি দেখলেন যে আপনার টিডিএসও কেটে নেওয়া হয়েছে, তাহলে এখন আপনি কি করবেন? যদি আপনি সময় মতো 15H বা 15G ফিল আপ করে জমা দিতে ভুলে যান, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ট্যাক্স ফাইল, ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, যেখানে আপনাদেরকে জানাতে হবে আপনার ট্যাক্সের পরিমাণ কত। যদি আপনার ট্যাক্সের অ্যামাউন্টটা টিডিএস অ্যামাউন্টের থেকে কম হয়, সেই ক্ষেত্রে ব্যালেন্স যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনারা রিফান্ড পেয়ে যাবেন। চলুন একটা এক্সাম্পল দিয়ে ভালোভাবে ব্যাপারটা বুঝি। যখন আপনি ট্যাক্স ফাইল করতে গেলেন, তো সেই ক্ষেত্রে আপনি দেখলেন যে আপনার 1 টাকারও ট্যাক্স হয় না। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, আপনাকে কোনো 1 টাকারও ট্যাক্স দিতে হবে না, কিন্তু টিডিএস তো অলরেডি আপনার হয়তো 1000 টাকা কেটে নিয়েছে, সেটা ব্যাংক বা পোস্ট অফিস যেখান থেকে হোক না কেন। যখন আপনি ট্যাক্স ফাইল করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে 1000 টাকা কেটে নেওয়া হয়েছে আপনার থেকে, সেটা কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হবে। যদি আরেকটা এক্সাম্পল সহকারে ভালোভাবে বুঝি, মনে করুন আপনি যে ট্যাক্স ফাইল করলেন সেখানে দেখা গেল আপনার 1000 টাকা ট্যাক্স ফাইল হচ্ছে, মানে 1000 টাকা আপনাকে দিতেই হবে, কিন্তু আপনার টিডিএস কেটে নেওয়া হয়েছে 5000 টাকা। সেই ক্ষেত্রে সেই 1000 টাকা ডিডাক্ট করে বাকি যে 4000 টাকা বা 4000-এর অ্যামাউন্টটা থাকবে, সেটা কিন্তু উইথ ইন্টারেস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, মানে আপনি কিন্তু ইন্টারেস্ট সহকারে সেই টাকাটা রিটার্ন পাবেন। যদি আপনারা ইনকাম ট্যাক্স ফাইল না করে থাকেন তবে কিন্তু এই টাকা আপনারা কোনোভাবেই রিটার্ন পাবেন না। এবার চলে আসি 5th নাম্বার,
আপনার ইনকাম যদি ট্যাক্সেবল হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু 15G বা 15H ফিল আপ করতে বা জমা করতে পারবেন না। সুতরাং সেই ক্ষেত্রে ব্যাংকের কাজ হলো আপনার থেকে TDS কেটে বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া। কিন্তু কোনো কারণবশত যদি ব্যাংক আপনার থেকে TDS না কাটে সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? যদি কোনো কারণবশত ব্যাংক বা পোস্ট অফিস আপনার TDS না কাটে সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে। যখন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন সেই ক্ষেত্রে আপনার সমস্ত ব্যাংক এবং পোস্ট অফিস মিলিয়ে আপনার কত টাকার ইন্টারেস্ট হচ্ছে সেটা আগে আপনি বের করে নেবেন ব্যাংকে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে। তারপর আপনার হিসাব মতো একটা মিলিয়ে নেবেন। যখন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন সেটা পুট করে দেবেন, মানে আপনি কত টাকার ফাইল মানে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন সেটা পুরোপুরি আপনি দিয়ে দেবেন। তাতে আর ভয়ের কিছু থাকবে না। এছাড়াও এর জন্য আপনাদের আলাদা করে ভয়ের কিন্তু কিছু নেই। যদি আপনারা ঠিকঠাকভাবে তথ্য দেন সেই ক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো ব্যাপার নেই। এবার আসি 6 নম্বর প্রশ্ন, যেটা অনেকেই করেছে। সেটা হলো আমার অ্যাকাউন্ট এবং আমার ওয়াইফের অ্যাকাউন্ট একই ব্যাংকে রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের বা আমাদের কি দুটো আলাদা আলাদাভাবে 15G 15H ভরতে হবে, নাকি যে কোনো কেউ একজন 15G বা 15H ভরলেই হবে? দেখুন, এই ক্ষেত্রে নিয়মটা দুই রকমের। যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন সেই ক্ষেত্রে অ্যাকাউন্টের যে ফার্স্ট হোল্ডার রয়েছে তাকে 15H বা 15G জমা করতে হবে। যদি আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফের আলাদা আলাদা অ্যাকাউন্ট হয়ে থাকে, সেটা একই ব্যাংকেই হোক না কেন, তখন কিন্তু আপনাদেরকে দুজনকেই 15G বা 15H জমা করতে হবে। সেটা আলাদা আলাদাভাবেই, মানে আপনার হাজব্যান্ডকেও আলাদা করতে হবে এবং ওয়াইফকেও কিন্তু আলাদাভাবে 15G বা 15H জমা করতে হবে। এবার আসি 7 নম্বর প্রশ্নে। অনেকেরই একটা প্রশ্ন থাকে, যখন আমরা আমাদের ইনকাম কলাম ভরবো সেই ইনকাম কলামটা হলো 15G বা 15H যখন আমরা ফিল আপ করবো সেখানে যে ইনকাম কলামটা থাকবে যেটা ভরবো সেখানে তো আমরা ব্যাংকের যে ইন্টারেস্টটা পাচ্ছি সেটা তো ভরবই। এবার যদি আমরা ব্যাংকে 15G বা 15H ফিল আপ করে থাকি তাহলে কি আমরা পোস্ট অফিসে যে ইনকামটা করব সেটাও কি যোগ করে একবারে বসাবো? এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যেই থাকে। দেখুন, সবার প্রথম বলি, কোলাম ওখানে দুটো রয়েছে, একটা 15 নম্বরের কোলাম রয়েছে, একটা 16 নম্বরে। দেখুন, যদি আপনারা 15 নম্বর কোলামটা ভরেন সেই ক্ষেত্রে মানে সেই জায়গায় আপনারা যার জন্য 15G বা 15H জমা দিচ্ছেন, মানে ধরুন আপনি পোস্ট অফিসে 15G বা 15H জমা দিচ্ছেন, তাহলে পোস্ট অফিস থেকে কত টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে। এবং 16 নম্বর কলামে কি লিখতে হবে? আপনার সমস্ত ব্যাংক পোস্ট অফিস মিলিয়ে মোট কত টাকার ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা আপনাকে 16 কলামে লিখতে হবে। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে। যদি আপনারা শুধুমাত্র ব্যাংকে ফিল আপ করেন 15G বা 15H যে কোনো ব্যাংকে, তো সেই ব্যাংকের থেকে শুধুমাত্র সেই ব্যাংকের থেকে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন সেটা 15 নম্বর কলামে ভরবেন। আর 16 নম্বর কলামে আবারও বলছি, পুরো ডিটেলস মানে যতগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, পোস্ট অফিস রয়েছে, সমস্ত ইন্টারেস্ট রেট মিলিয়ে আপনি 16 নম্বর কলামে যোগ করে লিখে দেবেন। শুধুমাত্র যে এফডির ইন্টারেস্ট লিখবেন তা কিন্তু না, এখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে এফডির ইন্টারেস্ট, যদি আপনাদের এমআইএস করা থাকে সেই এমআইএসের ইন্টারেস্ট, আদার্স কোনো ইনকাম সোর্স থাকলে সেটার যে ইন্টারেস্ট সেটাও লিখতে হবে। সব কিছু মানে যেগুলো অ্যাকচুয়াল ইনকাম ধরা হয় সেই প্রতিটি জিনিস কিন্তু আপনাদেরকে যোগ করে 16 নাম্বার কলামে লিখতে হবে। এবার সে 8 নম্বর প্রশ্নে, যেটা হলো অনেকেই কিন্তু এলিজিবল নয় যে 15G 15H ভরার জন্য। একটু আগে আমি বলেছি কারা কারা এলিজিবল, তার জন্য আপনাদেরকে কিন্তু পরবর্তী ভিডিও দেখতে হবে এবং নিচে যদি আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেন তবেই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব। এবার এই যে 15G 15H আপনারা এলিজিবল তো নয়, হয়তো আপনারা জানেন না, আপনারা 15G 15H ফিল আপ করে জমাও দিয়ে দিলেন ব্যাংক বা পোস্ট অফিসে, তাতে কি ভয়ের কিছু আছে? না না, ভয়ের কিছুই নেই। শুধু মনে রাখবেন বারবার যাতে এই ভুল না হয়। একবার ভুল হলো, দুবার ভুল হলো, কোনো ব্যাপার না। বারবার যখন যদি এই ভুল আপনাদের কাছ থেকে হয় যে আপনারা এলিজিবল নন, তবুও আপনারা 15G 15H ফিল আপ করেই যাচ্ছেন, জমা দিয়েই যাচ্ছেন, তাতে পরবর্তীতে অসুবিধা হতে পারে, কিন্তু একবার দুবার তিনবার হলে কোনো অসুবিধার ব্যাপার নেই। এবার আসি শেষ 9 নম্বর প্রশ্ন, যেটা আমাদের কাছে করা হয়েছিল যে এনআরআই যারা রয়েছে তারা কি 15G 15H ফিল আপ করতে পারবে? না, যারা এনআরআই রয়েছে তারা কিন্তু 15G 15H ফিল আপ করে জমা দিতে পারবে না। আপনাদেরকে ইন্ডিয়ান মানে ভারতীয় নাগরিক হতে হবে, সেই ক্ষেত্রেই আপনারা 15H বা 15G জমা করতে পারবেন। যদি 15G 15H নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য কিন্তু সবসময় খোলা রয়েছে, আপনারা চাইলে সেখানে যে কোনো প্রশ্ন আপনি জিজ্ঞাসা করতেই পারেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।